হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাফনের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুমপাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেই নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা, 111-এর মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো, যে শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল এবং জনগণের সেই গণপ্রতিরোধের মুখে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আমরা বারবার বলেছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন ধরনের, যখন আপনারা দেখেছেন স্বর্ণ ব্যবসায়ীর বনশ্রীতে আপনার গুলি করে স্বর্ণ নিয়ে গেছে, ব্যাংক পাড়া থেকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে যারা ছিলেন তারা জামিনে বের হয়েছেন। এমনকি এই জুলাইয়ের যারা হামলা মামলার আসামি ছিলেন তারাও অনেকে জামিন পেয়ে যাচ্ছেন। মানি লন্ডারার থেকে শুরু করে খুনি অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন। আমরা কোর্টের কাছে জানতে চাই, এই সন্ত্রাসীরা এই গণ অভ্যুত্থানে যাদের গণবিরোধী ভূমিকা ছিল তারা কিভাবে জামিন পাচ্ছে, কারা তাদের জামিনের জন্য দাঁড়াচ্ছে, আর কোর্ট বা কিভাবে তাদের জামিন দিচ্ছে। অবশ্যই কোর্টকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা তো চোখের সামনে দেখছি যে টাকা পাচারকারী থেকে শুরু করে খুনিরা জামিন পাচ্ছে। শুধু জামিন পাচ্ছে না, নির্বিঘ্নে তারা দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সরকারকে বলেছি, উপদেষ্টাদেরকে বলেছি, যখন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি, সেই সময় শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীমকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার দায়িত্ব দিয়েছিলেন। তারা গল্পের ছলে আমাদেরকে বলেছিলেন 2006 সালে বিএনপির ক্ষমতার শেষ দিকে তারা কিভাবে 28শে অক্টোবরে ওই লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিম পাল্টিয়ে তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। এই যে আপনার অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে যে অভিযান চলে, অবৈধ অস্ত্র তো আমরা দেখছি পত্রপত্রিকায়, এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, ম্যাগাজিন, অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে। সেগুলো যদিও সে সময় সেনাবাহিনী হাতে ধরা পড়েছিল। তো এই অভিযান পরিচালনা আরও জোরদার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। এই ওসমান হাদি কোনো ব্যক্তি না, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাফনের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাবো? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তার চেয়ে আমরা দেশকে নিরাপদ করার দাবি জানাই সরকারের এবং রাজনৈতিক দলসমূহকে আমরা অনুরোধ জানাবো, ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা দখল করার জন্য অস্থির হয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করবেন না। আপনাদের বিভাজনের কারণেই এখন পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির আস্ফলন দেখাচ্ছি। ফ্যাসিবাদী শক্তি 18 দলীয় জোট করতেছে, নির্বাচন করবে, নির্বাচনের মাঠে থাকবে, নির্বাচন বানচাল করবে, এই আওয়াজ দিচ্ছে।